আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার মনে হয় ব্যাকগ্রাউন্ডের ছবি দেখে তোমরা বুঝতে পারছো আমাদের আজকের ক্লাসের বিষয়বস্তু কি। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান বিষয়ের অষ্টম অধ্যায় রেচন প্রক্রিয়া সম্পর্কে। আর আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে মানব রেচন। আজকের এই ক্লাসটি যদি আমরা ঠিকমতো ফলো করি তাহলে আমরা কি কি জানতে পারবো, মানব রেচন কি তা বলতে পারবো, মানবদেহ উৎপন্ন বিভিন্ন রেচন পদার্থের বর্ণনা করতে পারবো, রেচন তন্ত্র কি জানতে পারবো এবং বৃক্কের গঠন সম্পর্কে বিস্তারিত জানতে পারবো। আমরা ছবিতে কি দেখতে পাচ্ছি? খাবার দাবার, মানুষ খাচ্ছে। এই খাওয়া কিন্তু খুব দরকারি আমাদের জন্য। তার কারণ কি? জীবদেহে কোষের ভিতরে অসংখ্য রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া করছে। এই ক্রিয়া বিক্রিয়াগুলো চালু রাখার জন্য দেহের শক্তির প্রয়োজন। আর আমাদের এই শক্তির জ্বালানি হচ্ছে আমাদের খাদ্য। আমরা যে খাদ্য গ্রহণ করি সেই খাদ্য ভেঙে শক্তি উৎপন্ন হয় এবং জীবদেহের শারীরবৃত্তীয় কাজগুলো সুচারুরূপে সম্পাদিত হয়, জীব বেঁচে থাকে। তবে রাসায়নিক ক্রিয়ার ফলে উৎপন্ন কিছু পদার্থ দেহের জন্য অপরিহার্য, আবার কিছু পদার্থ দেহের জন্য ক্ষতিকর। এই ক্ষতিকর পদার্থগুলো দেহ থেকে বের করে দেওয়া খুবই জরুরি। যেমন শ্বসনের সময় গ্লুকোজ ভেঙে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়, রক্ত এই কার্বন ডাই অক্সাইডকে পরিবহন করে ফুসফুস দিয়ে নিয়ে যায় এবং ফুসফুস থেকে দেহের বাইরে বের করে দেয়। ঠিক একইভাবে দেহ থেকে অপ্রয়োজনীয় পদার্থ বের করে দিতে হয়, যে প্রক্রিয়াটাই হচ্ছে রেচন। তাহলে রেচন সম্পর্কে আমরা যদি স্বাভাবিকভাবে কিছু জানি বা এক কথায় কিছু বলতে চাই তাহলে বলতে হবে মানুষের দেহের ভিতরে বহু ক্রিয়া বিক্রিয়া ঘটে এবং আমাদের বেঁচে থাকার জন্য যা খায় সবটুকুই দেহের উপযোগী নয়। কিছু দেহের গঠনে কাজ করে, আবার অপ্রয়োজনীয় পদার্থ দেহ থেকে বের হয়ে যায়। এটাই রেচন প্রক্রিয়া। এখন আমরা আমাদের রেচনীয় অঙ্গসমূহ সম্পর্কে একটু ধারণা নিব। আমাদের দেহের মূলত রেচন অঙ্গগুলোর মধ্যে কয়েকটি রয়েছে, যেমন ফুসফুসের মাধ্যমে রেচন হয় 4 ভাগ, বৃক্কের মাধ্যমে রেচন হয় 80 ভাগ, কিছু রেচন সম্পন্ন হয় ত্বকের মাধ্যমে। এছাড়া আমাদের লিভার বা যকৃতের মাধ্যমে কিছু পরিমাণ রেচন সম্পন্ন হয়ে থাকে। ফুসফুসের মাধ্যমে সাধারণত আমরা জানি কার্বন ডাই অক্সাইডের রেচন হয়। ত্বকের মাধ্যমে মূলত শরীরের তাপমাত্রা রক্ষার জন্য দূষিত পানি, লবণ এবং কিছু বিষাক্ত পদার্থ বের হয়ে যায়। এবং রেচন বলতে আমরা যা বুঝি মূলত সেই প্রয়োজনীয় পদার্থ রেখে অপ্রয়োজনীয় পদার্থ বের করে দেওয়া, সেটার অধিকাংশই সম্পন্ন হয় বৃক্কের মাধ্যমে। তাহলে যদি আমরা রেচনের সংজ্ঞা বলতে চাই তাহলে বলতে হবে রেচন যে জৈবিক প্রক্রিয়ার মাধ্যমে দেহে বিপাক প্রক্রিয়ায় উৎপন্ন বর্জ্য পদার্থ, বিশেষত নাইট্রোজেন জাতীয় বর্জ্য পদার্থ নিষ্কাশিত হয়, তাকে রেচন বলে। তাহলে আমরা মনে রাখার সুবিধার্থে এই সংজ্ঞাটিকে কয়েকটি ভাগে ভাগ করে নেব। যেমন রেচন কি? একটি জৈবিক প্রক্রিয়া। এর ফলে কি হয়? বিপাক প্রক্রিয়া উৎপন্ন বর্জ্য পদার্থ বাইরে নিষ্কাশিত হয়। এবং কি জাতীয় বর্জ্য পদার্থ? মূলত নাইট্রোজেন জাতীয় বর্জ্য পদার্থ। রেচন কেন সম্পন্ন হওয়া দরকার? কেননা এইসব বর্জ্য পদার্থ শরীরে কোনো কারণে জমতে থাকলে নানা ধরনের অসুখ দেখা দেয়, যা পরবর্তীতে মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে। শরীরে অতিরিক্ত পানি, লবণ, কার্বন ডাই অক্সাইড ও নাইট্রোজেন জাতীয় পদার্থই সাধারণত দেহ থেকে রেচনের মাধ্যমে বাইরে বের হয়ে আসে। মানব দেহের প্রধান রেচন অঙ্গ হল বৃক্ক, আর বৃক্কের একক হচ্ছে নেফ্রন। এখন আমরা বললাম যে পদার্থটি শরীর থেকে বের হয়ে যায় তাকে বলা হয় রেচন পদার্থ। তাহলে রেচন পদার্থ বলতে মূলত বিপাক ক্রিয়া উৎপন্ন নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থকে বোঝায়। মানব দেহের রেচন পদার্থ মূত্রের মাধ্যমে শরীরের বাইরে বের হয়ে আসে। মূত্রের প্রায় 90% পানি। এছাড়া অন্যান্য উপাদানের মধ্যে আছে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন এবং বিভিন্ন ধরনের লবণ। আমরা জানি মূত্রের রং সাধারণত হালকা হলুদ বর্ণের হয়। এর মূল কারণ হচ্ছে ইউরোক্রোম নামক এক ধরনের রঞ্জক পদার্থের উপস্থিতি। মূত্র কিছুটা আম্লিক অর্থাৎ অ্যাসিডিক। সাধারণত মূত্রের পিএইচ 4.5 থেকে 8 এর মধ্যে সীমাবদ্ধ থাকে। এভারেস্ট মানুষের ক্ষেত্রে পিএইচ 6 থেকে 7.5 দেখা যায়। মূলের অম্লতা এবং ক্ষারতা খাদ্য গ্রহণের উপর নির্ভর করে। সাধারণত আমিষ জাতীয় খাদ্য খেলে মূত্রের অম্লতা বৃদ্ধি পায়, আবার ফলমূল এবং তরিতরকারি জাতীয় খাবার খেলে ক্ষারীয় মূত্র তৈরি হয়।
আমরা যদি মূত্রের উপাদানসমূহের মোটামুটি একটা পাই চার্ট দেখি তাহলে দেখতে পাই এতে পানি আছে 95%, ইউরিয়া আছে 2%, ইউরিক অ্যাসিড আছে 0.05%, এভাবে ক্রিয়েটিনিন, সোডিয়াম, অ্যামোনিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্লোরাইড, সালফেট, ফসফেট এবং বিভিন্ন উপাদান মিলে মূত্র গঠিত হয়। এখন আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে রেচন তন্ত্র। শিক্ষার্থীরা তোমরা অবশ্যই খুব ভালো করে জানো তন্ত্র কি। আমরা জানি জীবদেহের গঠন এবং কাজের একক হচ্ছে কোষ। একই ভ্রূণীয় স্তর থেকে উৎপন্ন কতগুলো কোষ যদি একসাথে মিলে একই কাজ করে তখন তাদেরকে বলা হয় কলা বা টিস্যু। এবং কতগুলো কলা এবং টিস্যু একত্রিত হয়ে গঠন করা একটি অঙ্গ। কতগুলো অঙ্গ একসাথে হয়ে যদি একটি নির্দিষ্ট কাজ সুচারুরূপে সম্পন্ন করার জন্য নিয়োজিত থাকে তখন তাকে বলা হয় তন্ত্র। তাহলে এখন আমরা জানবো রেচন তন্ত্র সম্পর্কে এবং আমাদের নবম দশম শ্রেণীর বইয়ের সিলেবাস অনুযায়ী আমাদের জীববিজ্ঞান বইয়ে মানুষের রেচন তন্ত্র সম্পর্কে আলোচনা করা হচ্ছে। তাহলে রেচন তন্ত্র কি? যেসব অঙ্গ রেচন কাজে অংশ নেয় সেগুলোকে রেচন অঙ্গ বলা হয়। আর রেচন পদার্থ নিষ্কাশনের জন্য ওই সমস্ত অঙ্গের সমন্বয়ে মানবদেহে একটি মাত্র সুনির্দিষ্ট তন্ত্র রয়েছে যা রেচন তন্ত্র নামে পরিচিত। আমরা আগেই বলেছি কিছু অঙ্গ মিলে তন্ত্র গঠিত হয়। তাহলে রেচন তন্ত্রের অঙ্গসমূহ কি কি? রেচন তন্ত্রে সাধারণত নিম্নলিখিত অঙ্গগুলো দেখা যায়। সেগুলো হচ্ছে বৃক্ক, ইউরেটার, মূত্রনালী এবং মূত্রথলি। আমরা পরবর্তীতে একটি ছবির মাধ্যমে তা দেখার চেষ্টা করব। যদিও রেচনতন্ত্রের 4টি অংশ রয়েছে, তবুও বৃক্ষই মূলত মানবদেহের মূল রেচন অঙ্গ। বাকি অংশগুলোকে সহকারী রেচন অঙ্গ বলা হয়। রেচনতন্ত্রের বিভিন্ন অংশ আমরা এখানে দেখতে পাচ্ছি। প্রথমটি হচ্ছে বৃক্ক। মানবদেহে 2টি বৃক্ক রয়েছে। 2টি বৃক্ক থেকে উত্থিত 2টি নালিকা যাদেরকে বলা হচ্ছে ইউরেটার। এরপর আমরা দেখতে পাচ্ছি মূত্রথলি। 2টি ইউরেটার এসে মূত্রথলিতে মিশেছে এবং থলি থেকে নির্গত একটি নালী যাকে বলা হচ্ছে মূত্রনালী। মূলত এই অংশগুলোই মানব রেচনতন্ত্রের মূল অংশ। তাহলে আমরা যদি এই ছবিটাতে খেয়াল করি আমরা মূল রেচনতন্ত্রের সাথে 2টি অংশ দেখতে পাচ্ছি। একটি নাম হচ্ছে ইনফেরিয়র ভেনা ক্যাভা, আরেকটি নাম হচ্ছে ডরসাল অ্যাওর্টা। এই অংশটুকু কেন? এটি যদিও রেচনতন্ত্রের অংশ নয়, তবে রেচনতন্ত্রের আলোচনায় অবশ্যই এটা সম্পর্কে আলোচনা করতে হবে। কারণ আমরা শুরুতেই বলছি কিডনি বা বৃক্কের কাজ হচ্ছে শরীর থেকে অপ্রয়োজনীয় পদার্থ বের করে দেওয়া। এই অপ্রয়োজনীয় পদার্থ যেটা রক্তের সাথে মিশে থাকে সেটা পরিশ্রুত হয়ে বিশুদ্ধ রক্ত হিসেবে বের হয়ে যায় এবং অপ্রয়োজনীয় পদার্থ মূত্র হিসেবে দেহ থেকে বের হয়ে যায়। তাহলে রক্তটাকে আমাদেরকে কি করতে হবে? কিডনিতে প্রবেশের ব্যবস্থা করতে হবে। তাহলে একটা রক্তনালীর মাধ্যমে কিডনিতে বা বৃক্কে রক্ত প্রবেশ করাতে হবে। সেক্ষেত্রে ডরসাল অ্যাওর্টা হতে বা পৃষ্ঠীয় ধমনী হতে রক্ত বৃক্কীয় ধমনীর মাধ্যমে বৃক্কে প্রবেশ করে, পরিশ্রুত হয় এবং পরবর্তীতে পরিশ্রুত রক্ত বৃক্কীয় শিরার মাধ্যমে ইনফেরিয়র ভেনা ক্যাভা হয়ে আমাদের হৃৎপিণ্ডে প্রবেশ করে। তাহলে এই দুটো যদিও আমাদের রেচনতন্ত্রের অংশ নয়, তারপরেও আমাদের আলোচনার বিষয়। তাহলে আমরা দেখছি ইনফেরিয়র ভেনা ক্যাভা রক্ত পরিশ্রুত হয়ে ফিরে যাওয়ার জন্য, ডরসাল অ্যাওর্টা রক্ত পরিশ্রুত হওয়ার জন্য কিডনিতে ঢোকার জন্য, দুই পাশে 2টি বৃক্ক, 2 বৃক্ক থেকে উত্থিত 2টি ইউরেটার, মূত্রথলি এবং অবশেষে মূত্র ত্যাগের জন্য মূত্রনালী। এখন আমরা আলোচনা করব বৃক্ক সম্পর্কে। তাহলে বৃক্ক কি? মানবদেহের রেচন অঙ্গ হলো বৃক্ক বা কিডনি। মানবদেহের উদর গহ্বরের পিছনের অংশে মেরুদণ্ডের বক্ষপিঞ্জরের নিচে পৃষ্ঠপ্রাচীর সংলগ্ন অবস্থায় 2টি বৃক্ক অবস্থান করে। আমরা যদি অবস্থানগতভাবে দেখি, আমরা যদি ছবিটা ভালো করে খেয়াল করি তাহলে আমরা জানি এটা হচ্ছে বক্ষ গহ্বর, নিচের অংশটা হচ্ছে উদর গহ্বর। উদর গহ্বরে 2 পাশে পিছের দিকে সংলগ্ন অবস্থায় 2টি কিডনি বা বৃক্ক থাকে। আমরা এই ছবিটা থেকে যদি পরের ছবিটা খেয়াল করি
তাহলে এটা হচ্ছে আমাদের কিডনি বা বৃক্কের অবস্থান। আমরা যদি সেখান থেকে একটা কিডনি বা বৃক্ককে লম্বচ্ছেদ করি তাহলে আমরা কিডনির ভিতরে এই ধরনের গঠন পাবো এবং পরবর্তীতে একে যদি আমরা মাইক্রোস্কোপিক অবজারভেশন করি তাহলে কিডনির ভিতরে এই জাতীয় অংশ পাবো, যেটা আমরা পরবর্তী অন্য ক্লাসে আলোচনা করব। তাহলে এখনকার পাঠ শিরোনাম হচ্ছে বৃক্কের গঠন। তাহলে আমরা কি জানলাম? বৃক্ক হচ্ছে আমাদের মূল রেচন অঙ্গ। আমাদের দেহে 2টি বৃক্ক রয়েছে। এখন বৃক্কের গঠন। নিচের ছবিটি আমরা লক্ষ্য করি। কি দেখতে পাচ্ছি? আশা করি তোমরা সবাই চেনো, এগুলোকে বলা হয় শিমের বিচি। এবং আরেক পাশে রয়েছে বৃক্ক বা কিডনি। তোমরা কি সাদৃশ্য দেখতে পাচ্ছ? অবশ্যই। তাই আমরা বলতে পারি বৃক্ক দেখতে শিমের বিচির মতো এবং এর রং হচ্ছে লালচে খয়েরি বর্ণের। বৃক্কের বাইরের দিকটা উত্তল, আমরা ছবিতে দেখতে পাচ্ছি। বাইরের দিকটা উত্তল এবং ভেতরের দিকটা কিছুটা ঝুঁকানো বা অবতল। এখন আমরা যদি বৃক্কের গঠন ভেতরের দিকে খেয়াল করি তাহলে দেখব বৃক্কের ভেতরের দিকের অবতল অংশে একটি ভাঁজের মতো অংশ রয়েছে, যাকে বলা হয় হাইলাস বা হাইলাম। তাহলে বৃক্কের ভেতরের দিকে অবতল অংশের ভাঁজের মতো অংশকে বলা হচ্ছে হাইলাস বা হাইলাম। হাইলাস বা হাইলামের পরে আমাদের বৃক্কের যে অংশটি দৃষ্টিগোচর হয় সেটি হচ্ছে পেলভিস। বৃক্কের ভেতরের দিকের অবতল অংশের ভাঁজের গহ্বরকে বলা হচ্ছে পেলভিস, অর্থাৎ হাইলামের ভিতরে যে গহ্বর তাকে বলা হচ্ছে পেলভিস। আমরা আগেই বলেছি বৃক্ক থেকে 2টি নালী বের হয়ে যায়। একটি হচ্ছে রেনাল শিরা, যেটা পরবর্তীতে ভেনা ক্যাভার সাথে জড়িত হয়, এবং আরেকটি হচ্ছে ইউরেটার, যেটি হাইলামের ভিতর থেকে বের হয়ে মূত্রথলিতে উন্মুক্ত হয়। অর্থাৎ হাইলামের ভিতর থেকে 2টি নালী বের হয়, রেনাল শিরা ইনফেরিয়র ভেনা ক্যাভা এবং ইউরেটার মূত্রথলিতে উন্মুক্ত হয়। তাহলে আমরা কি জানলাম? বৃক্ক দেখতে শিমের বিচির মতো এবং লালচে হয়। বৃক্কের বাইরের দিক উত্তল এবং ভেতরের দিক অবতল হয়। অবতল অংশের ভাঁজকে হাইলাম বলা হয়। হাইলামে অবস্থিত গহ্বরকে পেলভিস বলা হয়। পেলভিস থেকে 2টি ইউরেটার বের হয়ে মূত্রাশয়ে প্রবেশ করে। হাইলাসের ভিতর থেকে ইউরেটার এবং রেনাল শিরা বের হয় এবং রেনাল ধমনী বৃক্কে প্রবেশ করে। এখন যদি আমরা বৃক্কের লম্বচ্ছেদ খেয়াল করি তাহলে আমরা বৃক্কে মোটামুটি এই অংশগুলো দেখতে পাবো। নিচে যে নালীটা বের হয়ে নিচের দিকে নেমে গেছে সেটা হচ্ছে ইউরেটার, তারপর হচ্ছে পেলভিস, মেডুলা, কর্টেক্স, নেফ্রন, রেনাল শিরা এবং রেনাল ধমনী। এখানে কতগুলো নতুন শব্দ আমরা পাচ্ছি। আমরা পরবর্তী স্লাইডগুলোতে এই নতুন শব্দগুলো সম্পর্কে আলোচনা করব। প্রথমেই আসি ক্যাপসুল। ক্যাপসুল কি? বৃক্কের তন্তুময় যোজক কলা নির্মিত আবরণকে ক্যাপসুল বলা হয়। আমরা দ্বিতীয় অধ্যায়ে কলা সম্পর্কে, যোজক কলা সম্পর্কে পড়েছি এবং তন্তুময় মানে হচ্ছে আঁশযুক্ত যোজক কলা। তাহলে সমস্ত বৃক্কজেই একটি বিশেষ ধরনের আবরণ দিয়ে আবৃত থাকে। আমরা যদি এই খয়েরি রঙের অংশটুকু দেখি তাহলে এটি হচ্ছে বৃক্কের বাইরের আবরণ, আর ভিতরের অংশটুকু হচ্ছে লম্বচ্ছেদ করা অংশ। তাহলে এর বাইরের আবরণটি যে তন্তুময় যোজক কলা নির্মিত তাকে বলা হচ্ছে ক্যাপসুল। এরপরে যে অংশটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে কর্টেক্স। আমরা যদি বৃক্কের লম্বচ্ছেদ করি তাহলে ক্যাপসুল পরবর্তী যেই অংশটা বৃক্কের উত্তল অংশের দিকে কাছাকাছি যে অংশটা সেটাকে আমরা বলবো কর্টেক্স, অর্থাৎ ক্যাপসুল সংলগ্ন বাইরের অংশকে কর্টেক্স বলা হয়। এই অংশটিও তন্তুময় যোজক কলা নির্মিত এবং অসংখ্য রক্তনালী সমৃদ্ধ। এখন আমরা যে অংশটা দেখতে পাচ্ছি তাকে বলা হচ্ছে মেডুলা। বৃক্কের তন্তুময় যোজক কলা নির্মিত যে ক্যাপসুল থাকে তা থেকে দূরে ভিতরের দিকে অংশকে মেডুলা বলা হয়। অর্থাৎ আমরা বলেছিলাম আবরণ হচ্ছে ক্যাপসুল, ক্যাপসুল থেকে শুরুতেই যে অংশ সেটা হচ্ছে কর্টেক্স,
এবং ভিতরের অবতল অংশের কাছাকাছি যে অংশ সেটা হচ্ছে মেডুলা। এই অংশটিও তন্তুময় যোজক কলা নির্মিত এবং অসংখ্য রক্তবাহিকা সমৃদ্ধ। এখন আমরা যে অবস্থান দেখতে পাচ্ছি তাকে বলা হচ্ছে রেনাল পিরামিড। রেনাল শব্দটি রেচনের সাথে সম্পর্কযুক্ত এবং পিরামিড শব্দের অর্থ আমরা সবাই জানি। ভূমির থেকে উত্থিত উপরের দিকে সরু ত্রিকোণাকার অংশকে পিরামিড বলা হয়। আমরা যদি ছবিগুলো খেয়াল করি, এই যে 8টি অংশ, এদের গঠনের সাথে আমরা পিরামিডের গঠনের সামঞ্জস্য পাবো এবং যেহেতু এটা রেনাল সিস্টেমের অংশ সেজন্য এটাকে বলা হচ্ছে রেনাল পিরামিড। সাধারণত মেডুলায় 8 থেকে 12টি রেনাল পিরামিড থাকে। মেডুলায় যে রেনাল পিরামিড থাকে তাতে অসংখ্য বিশেষ ধরনের নালিকা থাকে, যাকে বলা হয় ইউরিনিফেরাস নালিকা। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু আস্তে আস্তে বৃক্কের একটু জটিল গঠনের দিকে যাচ্ছি। আমরা প্রথমে জেনেছি বৃক্ক কোথায় অবস্থিত, তারপর জেনেছি বৃক্ক তন্তুময় যোজক কলা দিয়ে গঠিত, এর বাইরের আবরণ হচ্ছে ক্যাপসুল। এর ভিতরে যদি আমরা যাই, প্রথমে পাবো কর্টেক্স এবং আরো ভিতরের দিকে পাবো মেডুলা। মেডুলায় পাবো কতগুলো রেনাল পিরামিড এবং রেনাল পিরামিডের ভিতরে যে অংশটা পাবো তাকে বলা হচ্ছে ইউরিনিফেরাস নালিকা, যা বিশেষ ধরনের নালিকা এবং প্রতিটি বৃক্কের রেনাল পিরামিডে অসংখ্য ইউরিনিফেরাস নালিকা থাকে। এখন আমরা জানবো প্রতিটি ইউরিনিফেরাস নালিকা কি দিয়ে গঠিত। প্রতিটি ইউরিনিফেরাস নালিকার প্রধানত 2টি অংশ দেখা যায়, যথা নেফ্রন এবং সংগ্রাহী নালিকা। তাহলে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি তাতে যে লাল অংশটুকু সেটা হচ্ছে সংগ্রাহী নালিকার অংশ এবং কিছুটা পেছানো যে নীল অংশটুকু দেখা যাচ্ছে সেটা হচ্ছে নেফ্রন। আমরা পরবর্তী ক্লাসে নেফ্রনের গঠন সম্পর্কে আরো বিস্তারিত জানব। প্যাপিলা, পরবর্তীতে বৃক্কের অংশ হচ্ছে প্যাপিলা। রেনাল পিরামিডের অগ্রভাগ প্রসারিত হয়ে যা গঠন করে তাকে পিরকা বলা হয়। এসব পিরকা সাধারণত সরাসরি পেলভিসে উন্মুক্ত হয়। আমরা দেখতে পাচ্ছি প্রতিটা রেনাল পিরামিড সামনের অংশটি প্রসারিত হয়ে পেলভিস উন্মুক্ত হয়েছে, এর নাম হচ্ছে প্যাপিলা। তাহলে এতক্ষণ যা আমরা আলোচনা করলাম তার ভিত্তিতে আমরা পড়াটা আবার রিভিশন করতে পারি। তাহলে আমরা কি বলতে পারি? বৃক্ক সম্পূর্ণরূপে এক ধরনের তন্তুময় যোজক কলা আবরণ দিয়ে বেষ্টিত থাকে, যাকে ক্যাপসুল বলে। ক্যাপসুল সংলগ্ন অংশকে কর্টেক্স এবং ভেতরের অংশকে মেডুলা বলে। উভয় অঞ্চলে তন্তুময় যোজক কলা দিয়ে এবং রক্তবাহী নালী দিয়ে গঠিত। মেডুলায় সাধারণত 8 থেকে 10 রেনাল পিরামিড থাকে। এদের অগ্রভাগ প্রসারিত হয়ে পিরকা গঠন করে। এসব পিরকা সাধারণত সরাসরি পেলভিসে উন্মুক্ত হয়। প্রতিটি বৃক্কে বিশেষ এক ধরনের নালিকা থাকে, যাকে ইউরিনিফেরাস নালিকা বলা হয়। প্রতিটি ইউরিনিফেরাস নালিকার প্রতি 2টি প্রধান অংশে বিভক্ত, নেফ্রন এবং সংগ্রাহী নালিকা। আমরা পুনরায় বৃক্কের গঠন দেখে নিচ্ছি। রেনাল ধমনী বৃক্কে প্রবেশ করে, রেনাল শিরা বৃক্ক থেকে বের হয়ে আসে। বৃক্কের ক্যাপসুল পরবর্তী তন্তুময় যোজক নির্মিত অংশ কর্টেক্স। বৃক্কের ভিতরের তন্তুময় যোজক কলা নির্মিত অংশ মেডুলা। বৃক্কের আবরণ বৃক্ক ক্যাপসুল। মেডুলায় অবস্থিত রেনাল টিউবিউলস, নেফ্রন, সংগ্রাহী নালিকা, পেলভিস এবং বৃক্ক থেকে উত্থিত মূত্রথলিগামী ইউরেটার। আমরা ছবিতে বৃক্কের রেচন পদার্থ জমা হওয়ার প্রক্রিয়াটি দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি লাল রঙের রক্তবাহিকার মাধ্যমে রক্ত বৃক্কে প্রবেশ করছে এবং বিশুদ্ধ হওয়ার পরে সবুজ রঙের রক্তবাহিকা দিয়ে পরিশ্রুত হয়ে যাচ্ছে এবং হলুদ রঙের এই অংশটুকু অপ্রয়োজনীয় পদার্থপূর্ণ মূত্র তৈরি করে মূত্রথলিতে যাচ্ছে এবং পরবর্তীতে মূত্রনালীর মাধ্যমে বাইরে বিসর্জিত হচ্ছে।
আমরা এখন বৃক্কের কাজ সম্পর্কে ধারণা নিব। বৃক্ক দেহের অপ্রয়োজনীয় এবং ক্ষতিকর পদার্থ মূত্রের মাধ্যমে অপসারিত করে। বৃক্কে মূত্র উৎপন্ন সংগ্রহনালিকার মাধ্যমে বৃক্কের পেলভিসে পৌঁছায়। বৃক্ক মানবদেহের সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড ইত্যাদির পরিমাণ নিয়ন্ত্রণ করে। বৃক্ক মানবদেহের রক্তচাপ, পানি, অম্ল ও ক্ষারের ভারসাম্য বজায় রাখে। তাহলে শিক্ষার্থীরা অবশ্যই তোমরা এখন বলতে পারবে রেচনতন্ত্র কাকে বলে, রেচন কাকে বলে, রেচনের উৎপন্ন বর্জ্য পদার্থের নাম কি, বৃক্কের অবস্থান কোথায়। তোমাদের জন্য আজকের বাড়ির কাজ হচ্ছে একটি বৃক্ক এঁকে এর বিভিন্ন অংশ চিহ্নিত করো। আশা করি আজকের ক্লাসটি তোমাদের জন্য উপকারী হয়েছে। তোমরা অবশ্যই তোমাদের বাড়ির কাজটি সম্পন্ন করে রাখবে এবং পরবর্তীতে তোমাদের বিষয় শিক্ষককে দিয়ে সেটি মূল্যায়ন করে নেবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।